আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। পাঠ করছি জওহরলাল নেহরুর লেখা বই কল্যাণী আশু ইন্দু। পাঠ করছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। আজকে পাঠ করব এই বইয়ের ৮ নাম্বার চিঠি, বিভিন্ন জাতির উৎপত্তি। আগের চিঠিতে নব্য প্রস্তর যুগের মানুষের কথা আলোচনা করেছি। এরা প্রধানত হ্রদের মধ্যে বাড়ি তৈরি করে বসবাস করত। তারা নানা ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছিল। তারা কৃষি কাজ উদ্ভাবন করেছিল। কিভাবে রান্না করতে হয় এবং জীবজন্তুকে পোষ মানিয়ে কাজে লাগানো যায় তা তারা জানত। এইসব ঘটেছিল হাজার হাজার বছর আগে এবং তাদের সম্বন্ধে বেশি কিছু আমরা জানি না। এখনকার পৃথিবীতে আমরা যে সব বিভিন্ন জাতির মানুষ দেখতে পাই, সম্ভবত তাদের অধিকাংশই হলো ওই নব্য প্রস্তর যুগের মানুষের বংশধর। তুমি জানো, আমরা এখন সাদা, হলদে, তামাটে এবং কালো রঙের মানুষ দেখতে পাই। কিন্তু পৃথিবীর মানুষকে এই 4 ভাগে ভাগ করা সহজ নয়। বিভিন্ন জাতির মধ্যে মিশ্রণ ঘটেছে। মানুষের মধ্যে কে কোন জাতির তা বলা কঠিন। বিজ্ঞানীরা মানুষের মাথার পরিমাপ করে থাকেন এবং এই পরিমাপ থেকে তারা কখনো কখনো তাদের জাতি নির্ণয় করে থাকেন। জাতি নির্ণয় করবার আরো উপায় আছে। কিভাবে এই সব বিভিন্ন জাতির উদ্ভব হয়েছিল? যদি তারা সবাই একটি মাত্র জাতি থেকেই উদ্ভূত হয়ে থাকে, তাহলে তাদের পরস্পরের মধ্যে এত পার্থক্য কেন? তুমি জানো, একজন জার্মান একজন আফ্রিকানের থেকে একেবারে ভিন্ন ধরনের। একজনের রং ফর্সা, অন্যজনের কালো। জার্মানদের চুল হালকা রঙের এবং লম্বা। আফ্রিকানদের চুল কালো রঙের, ছোট ছোট এবং কোঁকড়ানো। এই দুজনের চেয়ে আবার একজন চীন দেশের লোকের চেহারা সম্পূর্ণ ভিন্ন ধরনের। কিভাবে এরকম সব পার্থক্য ঘটেছিল তা বলা কঠিন, কিন্তু এরকম পার্থক্যের কয়েকটি কারণ আমরা জানি। তোমাকে আগেই বলেছি কিভাবে পারিপার্শ্বিকের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার ফলে প্রাণীর জীবনে ধীরে ধীরে পরিবর্তন ঘটেছিল। এমন হতে পারে যে জার্মান এবং আফ্রিকান বিভিন্ন মনুষ্য জাতি থেকে এসেছে, কিন্তু কোনো না কোনো সময়ে তাদের পূর্বপুরুষ ছিল একই জাতির মানুষ। পারিপার্শ্বিকের সঙ্গে নিজেদের মানিয়ে নেবার চেষ্টার ফলেই অবশ্য জাতিতে জাতিতে এমন পার্থক্য দেখা দিয়েছিল। কিংবা কিছু জীবজন্তুর মতো কিছু মানুষ অন্যদের তুলনায় নিজেদের পারিপার্শ্বিকের সঙ্গে আরো সহজে মানিয়ে নিতে পেরেছিল বলেই এমন পার্থক্য সৃষ্টি হয়েছিল। সুদূর উত্তর অঞ্চলে প্রচন্ড ঠান্ডা ও বরফের দেশে যেসব মানুষ বাস করে, তাদের ঠান্ডা সহ্য করার শক্তি অর্জন করতে হবে। আজও এস্কিমোরা উত্তর মেরুর বরফের দেশে বাস করে এবং তারা প্রচন্ড ঠান্ডা সহ্য করতে পারে। তুমি যদি তাদের আমাদের মতো গরম দেশে নিয়ে আসো, তারা হয়তো মরেই যাবে। পৃথিবীর অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের অনেক কষ্ট করে জীবনযাপন করতে হয়। অন্যান্য দেশের মানুষ যেমন অনেক কিছু শিখেছে, এস্কিমোরা তেমন শিখতে পারেনি। আফ্রিকা কিংবা বিষুবরেখার কাছাকাছি অঞ্চলের অধিবাসীরা স্থানীয় আবহাওয়া উত্তপ্ত হওয়ার জন্য গরমে বসবাস করতে অভ্যস্ত হয়ে যায়। সূর্যের প্রচন্ড তাপে তাদের গায়ের রং কালো হয়ে যায়। সমুদ্রের ধারে বা অন্য কোথাও বেশিক্ষণ রোদে বসে থাকলে তুমি দেখবে
তোমার রং তামাটি হয়ে গেছে। এখন তোমার যা গায়ের রং, তার চেয়ে যেসব মানুষ সব সময় প্রচন্ড রোদের মধ্যে বসবাস করে, তাদের রং কত বেশি কালো হয়ে যাবে। শত শত বছর ধরে প্রচন্ড রোদের মধ্যে বাস করতে থাকলে মানুষের গায়ের রং পুরুষানুক্রমে কালো হতে হতে শেষে একদিন ঘোর কালো হয়ে দাঁড়াবে। তুমি দেখেছ, আমাদের দেশের চাষিরা দুপুরের রোদে খেতে কাজ করছে, পরনে নামমাত্র কাপড়, বেশি জামা কাপড় কেনার ক্ষমতা তাদের নেই, তার সারা গা রোদে পুড়ে যাচ্ছে। এভাবেই তার জীবন কেটে যায়। তার গায়ের রং তো কালো হবেই। কাজেই আমরা দেখতে পাচ্ছি, মানুষের গায়ের রং মূলত নির্ভর করে যে আবহাওয়ায় সে বসবাস করে তার উপর। এর সঙ্গে মানুষের যোগ্যতা, গুণ বা সৌন্দর্যের কোনো সম্পর্ক নেই। একজন শ্বেতকায় মানুষ যদি দীর্ঘদিন কোনো গরম দেশে বাস করে, আর যদি সে রোদ এবং তাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে পাখার নিচে বসে না থাকে, তবে তার গায়ের রং একদিন কালো হয়ে যাবে। তুমি জানো, আমরা কাশ্মীরের লোক। 200 বছরেরও আগে আমাদের পূর্বপুরুষ কাশ্মীরে বাস করত। কাশ্মীরে তুমি দেখবে সকলের, এমনকি চাষি ও শ্রমিকদেরও গায়ের রং খুব ফর্সা। এর কারণ কাশ্মীর হলো শীত প্রধান দেশ। কাশ্মীরের এই মানুষেরাই আবার যখন নিচে নেমে এসে ভারতের অন্যান্য জায়গায়, যেখানকার আবহাওয়া অপেক্ষাকৃত গরম, সেখানে বাস করতে থাকে, কয়েক পুরুষ পরে তাদের গায়ের রং কালো হয়ে যায়। আমার অনেক কাশ্মীরি বন্ধুর গায়ের রং খুব ফর্সা, আবার অনেকে আছেন যাদের রং বেশ কালো। ভারতের ওই সব জায়গায় যত বেশি দিন কাশ্মীরি পরিবার বসবাস করবে, তাদের গায়ের রং ততই কালো হবে। মানুষের গায়ের রং আসলে নির্ভর করে দেশের জলবায়ুর উপরই। অবশ্য এমন হতে পারে, গরম দেশে বাস করলেও কিছু লোককে ঘরের বাইরে খোলা জায়গায় কাজ করতে হয় না। বড় বড় বাড়িতে স্বাচ্ছন্দ্যে থাকার মতো টাকা তাদের আছে, এবং নিজেদের গায়ের রং যাতে ময়লা না হয় সেজন্য তারা যত্ন নিয়ে থাকে। বংশানুক্রমে একটি ধনী পরিবার এভাবে বসবাস করতে পারে। এই জন্যে জলবায়ু তাদের গায়ের রঙের বিশেষ বদল ঘটাতে পারে না। কিন্তু নিজে কোনো কাজ না করে অন্যের পরিশ্রমের উপর নির্ভর করে বেঁচে থাকা কোনো গর্বের ব্যাপার নয়। তুমি লক্ষ্য করে দেখবে, ভারতের উত্তর অঞ্চলে কাশ্মীর ও পাঞ্জাবের অধিবাসীদের গায়ের রং সাধারণত ফর্সা। যতই দক্ষিণ দিকে যাবে, দেখবে মানুষের রং কালো। মাদ্রাজ ও সিংহলে, মানে বর্তমানে শ্রীলঙ্কায়, তুমি তো দেখেছ মানুষের রং ঘোর কালো। অবশ্য তুমি বলবে এর কারণ সেখানকার জলবায়ু, কারণ দক্ষিণ দিকে যাওয়ার ফলে তুমি বিষুবরেখার অনেক কাছে চলে এসেছো, এবং সেজন্য সেখানকার আবহাওয়া গরম হয়ে উঠেছে। এটা খুবই সত্যি। এবং ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষের গায়ের রঙের তারতম্যের প্রধান কারণ হলো জলবায়ু। পরে আমরা দেখব, গায়ের রঙের এই তারতম্যের জন্য অংশত দায়ী বাইরে থেকে যেসব বিভিন্ন জাতির মানুষ ভারতে এসেছিল, তাদের নিজেদের মধ্যে যে পার্থক্য ছিল, সেই পার্থক্য। প্রাচীনকালে বহু জাতির মানুষ ভারতে এসেছে। দীর্ঘকাল তারা নিজেদের স্বাতন্ত্র্য বাঁচিয়ে রাখলেও এক সময় বাধ্য হয়েই তাদের পরস্পর মিলেমিশে থাকতে হয়। কোনো একজন ভারতীয় মূল কোন জাতির মানুষ, এই কথা আজ বলা খুবই কঠিন।